আপনাদের কোনো দুর্বলতা আছে কিনা? আমাদের মনে হচ্ছে যে এটা একটা দুর্বলতা আছে হয়তো। আর 3 নম্বরে শুনছি যে আপনারা বলছেন যে ছাত্র প্রতিনিধিদের অসহযোগিতা এবং এখানে কোনো বাইরের কোনো শক্তির ইন্ধন আছে কিনা, বা এই ছাত্র প্রতিনিধি যারা বলছেন তারা কারা অসহযোগিতা করেছে? আমি ডাক্তার মোহাম্মদ রেজাল হক, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের উপপরিচালক প্রশাসন। ধন্যবাদ ভাইকে। প্রথম কথাটা ছিল আপনার তদন্ত রিপোর্ট। আমাদের পরপর 2টা তদন্ত কমিটির মিটিং হয়েছে, কিন্তু লাস্ট যে মিটিংটা হয় আমাদের শনিবার 23 তারিখে, এবং কমিটিতে 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি পূর্ণ গঠন করা হয়, যার মধ্যে ছাত্র প্রতিনিধি যারা ছিলেন প্রথম দিকে তাদের অ্যাডভাইস ছিল, সুপারিশ ছিল তারা 2-3 জন ছাত্র প্রতিনিধি দিবেন এবং ওনাদের মনোনীত একজন ডেঙ্গু বিশেষজ্ঞ কনসালটেন্ট দিবেন। তারা আমাদের আশ্বস্ত করেছিলেন 2 থেকে 3 ঘন্টার ভিতরে নামগুলি প্রকাশ করবেন, কিন্তু আজও অবধি সেই নামগুলি পাওয়া যায়নি। তারপরও কমিটির বাকি সদস্যরা তাদের তো কমিটির কাজ চালিয়ে যান, এবং আমরা যতটুকু শুনতে পাই যে 2 দিন সময় কার্য বৃদ্ধি করা হয় যাতে বাকি সদস্যদের দিয়ে পূর্ণাঙ্গ একটা তদন্ত কমিটি গঠন করা হয়। এটা ছিল আপনার প্রথম প্রশ্ন। ম্যানেজমেন্টের দুর্বলতা যেটা আসছে, একটা ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্তের জন্য প্রথমেই আমরা যেটা করছি একটা তদন্ত কমিশন গঠন করি, এবং সেই তদন্ত চলমান। এখানে কোনো ধরনের দুর্বলতা আছে কিনা তদন্ত কমিটি পেশ করলে আমরা আসলে বলতে পারবো। তৃতীয় কথাটা হচ্ছে বাইরের ইন্ধন। আমরা একটা মেসেজ, আমরা গত শনিবার ছোট আকারে একটা সংবাদ সম্মেলন করি, যেটা RTVতে এবং বাংলাদেশে প্রচার হয়। সেখানে আমরা একটা মেসেজ শুধু ক্লিয়ার করতে চাচ্ছি জনগণের কাছে, জাতির কাছে এবং আপামর সবার কাছে, যে আসলে সত্য ঘটনাটা আপনাকে প্রকাশ করুন। যে এখন আমাদের মেসেজটা ছিল, আমাদের সাথে যে ঘটনামূলক আলোচনা 20 তারিখে হলো, ছাত্রদের সাথে 21 তারিখে হলো, সেই যে আলোচনার যে ফলপ্রসূ আলোচনাটা, কি আলোচনা হলো ম্যানেজমেন্টের সাথে, কর্তৃপক্ষের সাথে, মৃত অভিযুক্তের বাবার সাথে, বাবার অভিভাবকের সামনে, সেই ঘটনাটা কিন্তু তুলে ধরা হয়নি। এবং সেই মেসেজটা যদি পরিপূর্ণভাবে তুলে ধরা হতো তাহলে আজকের এই পরিস্থিতি হতো না বলে আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে, যদি আপনাদের তদন্ত কমিটি চলমান থাকে তাহলে আপনারা ICU যে ডক্টর তাদেরকে কেন বরখাস্ত করলেন? নিশ্চয়ই এখানে কোনো গাফিলতি আছে। জি, গাফিলতি আমাদের পরিচালক মহোদয় আপনাদের উত্থাপিত করেছে 9টা বিষয় নিয়ে, 9টা বিষয়। তার মধ্যে ICUর গেটে অপেক্ষা করে কথা বলা, তখন কর্তব্যরত চিকিৎসক উনি ছিলেন, এবং আরেকটা কথা বলা হচ্ছে ওনার সম্বন্ধে মুখে মাস্ক পরে উনি হাসতেছিলেন এবং একটা দুর্ব্যবহার। প্রাথমিক পর্যায়ে তিনি একজন নারী চিকিৎসক। এই অবস্থায় আমরা তাকে অব্যাহতি সাময়িকভাবে কার্যক্রম থেকে, কারণ পরিস্থিতির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আমরা সাময়িকভাবে অব্যাহত রেখেছি, যাতে তদন্তটা সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন হয়। হাসপাতালে রোগী মারা যাবে, আমি যমুনা টিভি, আমার নাম রাব্বি, এটা স্বাভাবিক ঘটনা। আপনারা আপনাদের এই প্রেস বিজ্ঞপ্তিটি দেখে আমার মনে হয়েছে যে এটি একটি লম্বা একটা ঘটনা। আপনার রোগী ভর্তির পরে অনেকদিন পরে 16 তারিখ শিশুটি, এই বাচ্চাটি মারা যায়। এখন পরিবারের পক্ষ থেকে এবং সহপাঠীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু তথ্য আমি শেয়ার করি, আপনাদের বক্তব্য চাচ্ছিলাম। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, বন্ধুরা বলেছিল যে আপনারা টাকার জন্য লাশ আটকে রেখেছেন, সেই সাথে আপনারা তাদের সাথে দুর্ব্যবহার করেছেন। এখন একজন মানুষ মারা গেলে এই ধরনের বক্তব্য সচরাচর আসে, কিন্তু আপনারা এই ঘটনাকে মারা যাওয়ার পর এতদিন পরে তারা যেভাবে আগ্রাসীভাবে হামলা করলো, আমরা সবাই গণমাধ্যম কর্মীরাও এই ঘটনায় লজ্জিত। শিক্ষার্থীরা কখনোই এইভাবে ভাঙচুর করতে পারে না। কিন্তু আমার প্রসঙ্গ, এটা আপনারা কেন এত লেন্দি করলেন? আপনারা একজন ডেঙ্গু এক্সপার্টের অপেক্ষায় ছিলেন, যেটা বললেন এখানে এই প্রেস কনফারেন্সের যে বক্তব্য অনেক কিছু অসম্পূর্ণ। প্রথমত 10,000 টাকা নিয়ে কি কোনো ঘটনা ঘটেছে কিনা
আর ওরা যখন আসলো, বন্ধু মারা গেছে, বন্ধুর মারা যাওয়ার খবর এসেছে, ওরা এর আগে কয়েকবার এসেছে। আসার পরে বাইরে কি কোনো হামলার ঘটনা হয়েছে এবং সেই হামলার সাথে কি পাশে থাকা দুটি সরকারি কলেজ, তাদেরকে কি আপনারা ইনভলভ করেছেন, না তারা নিজ থেকে এসে এই শিক্ষার্থীদেরকে শান্ত করার, নাকি অন্য কোনো কিছু আছে কিনা? আমরা বাইরে যে খবরটি পেয়েছি যে আপনারা তাদেরকে এনেছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, কেন আপনারা চিকিৎসক, আপনারা কেন এগিয়ে এলেন না, এটি আমার জানতে চাওয়া। জি ধন্যবাদ। আমি প্রথম থেকেই শুরু করি। যে ব্যাপারটা ছিল যে আমাদের দেরি কোথায় হলো, ঠিক না? ঘটনা ঘটলো 18 তারিখ সন্ধ্যা 7টায় অভিজিৎ চলে যায়। মৃত্যু কারো কাম্য না, আমরা মানুষকে বাঁচার জন্য কাজ করে থাকি। 18 তারিখে যখন অভিজিৎ মারা যায়, তো তখন তার বন্ধুরা এসে আমাদের এখানে 30 থেকে 40 জন একটা হামলার মতো অবস্থা তৈরি হয়। তখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সেই জিনিসটা মিটমাট করার চেষ্টা করি এবং সেই রাতে আমিও ছিল। তারপর ঘটনা রাত 2টা-3টা পর্যন্ত চলে। পরবর্তীতে তারা সবকিছু মেনে নিয়ে লাশ নিয়ে চলে যায়। এখানে লাশ আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি। আরেকটা জিনিস যেটা আমাদের থেকে সবচেয়ে কষ্টকর এবং দুঃখজনক, 10,000 টাকা দিয়ে আমরা মৃত্যু ধামাচাপা দিতে যাচ্ছি, এই কথাটাই তো আপনারা বলতে যাচ্ছেন। এখানে সমাজের কাছে, জাতির কাছে আজকে মিডিয়ার মাধ্যমে পরিষ্কার একটা মেসেজ দিতে চাই। একটু ব্যক্তিগত ব্যাপার, তারপরেও বলতে হয়, কারণ অভিজিতের বাবা একজন বাড়ির কেয়ারটেকার, সে দারোয়ান। তার যে অভিভাবক ঢালি সাহেব, এই ব্যাপারটা টোটালটা তদন্ত না, টোটাল প্রক্রিয়ার সাথে ছিল। ভর্তি থেকে আর্থিকভাবে সহযোগিতা করার স্বার্থে উনি সাথে ছিলেন। যখন আইসিইউ বিল আসে 36,400 টাকা, তখন তিনি অনুরোধ করে যে এই বিলটা মওকুফ করা যায় কিনা বা স্থগিত করা যায় কিনা। আমরা সেই বিলটা, যেহেতু আমরা একটা অটোনমাস প্রতিষ্ঠান, এখানে কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। তারপরে যেহেতু এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আমাদের এখানে একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল মানে পরের দিন আমরা একটা আলাপ আলোচনা করে একটা বিলটা স্থগিত করে দেব। আমরা সেভাবে বিলটা স্থগিত করে দিই, বিল দিতে হয় না। পরবর্তীতে ওদের তখন বোন বা মামা ছাড়া ওরকম উল্লেখিত কোনো গার্জেন ছিল না যে লাশটাকে শরীয়তপুর নিয়ে যাবে। তখন ওইখান থেকে একটা প্রস্তাবনা আসে যে লাশটা নেওয়ার জন্য, পরিবহন করার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ 10,000 টাকা। জাতির কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে, এই 10,000 টাকা দিয়ে কি একটা মৃত্যু ধামাচাপা দেওয়া যায়? যদি এটা চেষ্টা করতাম, অনলি 10,000 টাকা এই অ্যাম্বুলেন্স ভাড়াটা ওনারা আমাদের থেকে চায়। তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে ঠিক আছে, এটাও আমরা দিয়ে দিব। কিন্তু যে ঢালি সাহেব, মৃত বাবা যার বাড়ির কেয়ারটেকার, সে আঞ্জুমান মফিদুল ইসলামের সাথে সম্পৃক্ত। উনি কিছুক্ষণ চেষ্টা করার পর, কিছুক্ষণ পরে তিনি একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেন। তখন বলে যে ভাই টাকাটা লাগবে না। উপস্থিত যারা ছাত্র প্রতিনিধি ছিলেন, তারা এই কথাটা পরবর্তীতে ঝামেলা করার পর এই কথাটা ছড়াই দিচ্ছে যে 10,000 টাকা দিয়ে আমরা এই সংক্রান্ত একটা জটিলতা তৈরি করছি। আর আরেকটা ভাই কি বললেন, ডেঙ্গু এক্সপার্ট অপেক্ষা, যেটা বললেন ভাই, আমরা ডেঙ্গু এক্সপার্ট অপেক্ষা আমরা করিনি। আমাদের কিন্তু তদন্ত কমিটি 19 তারিখে, আমাদের একটা আনএক্সপেক্টেড ডেথ হলে আমরা ইন্টারনালি একটা কমিটি আমরা 19 তারিখেই করে ফেলি। এখানে আমাদের গ্যাপটার কথা 19 তারিখে করে ফেলি। 20 তারিখে ছাত্ররা আমাদের ঘেরাও কর্মসূচি করে। ছাত্রদের উপস্থিতিতে 7-8 জন ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, লালবাগের এডিসি, এসি মহোদয়, সূত্রপুর থানার ওসি, তাদের উপস্থিতিতে তাদের সাথে কথা বলে আমরা, এবং যে ছাত্র প্রতিনিধি প্রথম পোস্ট দেয় তাকে নিয়ে এবং প্রশাসনে একজনকে নিয়ে আমরা 6 সদস্য তদন্ত কমিটি গঠন করি এবং প্রায় 3 ঘন্টা তাদের সাথে এই যে ব্যাপার তারা উত্থাপিত নটা বিষয়, আমরা 90% সমাধানের দিকে চলে যাই এবং তারাও সন্তুষ্ট হয়ে চলে যায়। এখানে উল্লেখ্য, এই যে কথাগুলি আমাদের সাথে হলো বা ওরা যে সন্তুষ্টজনকভাবে আমাদের থেকে বের হয়ে গেল, এই কথাটা তারা আশা করি ছাত্রদের মাঝে ছড়ায় না। ছাত্রদের মাঝে ছড়াইছে 10,000 টাকা দিয়ে বেঁধে 10,000 টাকা সংক্রান্ত জটিলতাটা। আরেকটা প্রশ্ন কি ছিল? ডেঙ্গু এক্সপার্ট অপিনিয়ন আমরা পরবর্তীতে 21 তারিখে যখন বললাম যে তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমাদের তরফ থেকে না, তোমাদের প্রতিনিধিত্ব করবে এরকম একজন ডাক্তার বাংলাদেশের যে কোনো প্রফেসর লেভেল হোক, যাই হোক, আপনারা একজন দেন, তাহলে তদন্তটা আমরা সুষ্ঠু হবে। এবং তাদের প্রতিনিধি রাখা হয় এবং শিক্ষকদের প্রতিনিধিও রাখা হয়, যে একাডেমিক সুপারভাইজার তাদের স্টুডেন্টদের কোঅর্ডিনেট করে, তাদের একজনকেও সাথে রাখা হয়।
এই মিলে 11 জন একটা তদন্ত কমিটি হয়। এখানে আমাদের আসলে ধারাবাহিকতায় আমরা আমাদের পক্ষ থেকে দেখছি না যে কোথাও গ্যাপ ছিল। পাশের দুই কলেজ এখন আমরা বললে আপনারা আমাদের ডিএমপি পুলিশ কমিশনারের একটা স্টেটমেন্ট দেখবেন, আমি সেটা যদি উল্লেখ করে বলতে চাই, আমার কথা আমি না বলি। এই ব্যাপারটা যেহেতু আমার ক্যাম্পাসের ভিতরে ঘটে নাই, ক্যাম্পাসের বাইরে, যেহেতু তদন্ত ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওরা প্রথম থেকে এই ঘটনার সাথে জড়িত ছিল, তাদের একটা স্টেটমেন্ট আপনারা দেখতে পাবেন ওনাদের ভেরিফাইড পেজে দেওয়া। এই সময় প্রতিবাদকারীদের চাপে হাসপাতালের পরিচালক 4 জন ডাক্তার ও 2 জনকে নিয়ে অভিজিতের চিকিৎসা সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু ওই সময় হাসপাতাল চত্বরে অবস্থানরত ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। সন্ধ্যার পর স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে একত্রতা ঘোষণা করতে আসে। এই সময় ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা না মানায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের 2 ছাত্র আহত হয়। এটা ডিএমপি পুলিশ কমিশনার ভেরিফাইড পেজ থেকে প্রেস বিজ্ঞপ্তি। আর আমার ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটে, কারণ আমাদের সাথে আলোচনা হয়েছে শান্তিপূর্ণভাবে। আমার কম্পাউন্ডের বাইরে গিয়ে কি আসলে এটা আমরা এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। ধন্যবাদ। কিন্তু আপনাদের এই ঘটনায় তো কি যে 2 কলেজ বা ছাত্র দল বলি বা রাজনৈতিক দল বলি বা বহিরাগত বলি যাই বলি, কিন্তু ঘটনাটা আপনাদের জড়িয়ে কিন্তু প্রকাশ হয়েছে। আমরা এটাই জানি যে ন্যাশনাল কলেজ বিষয়টা ম্যানেজ করতে না পেরে পাশের কলেজের থেকে নিয়ে আসছে। আপনারা যদি এড়িয়ে যান, আমরা আসলে জানি না, তাহলে কিন্তু আর এইখানে আসলে আরেকটা ভাইয়ের পরিচয়টা। আমার নাম আলামিন রাজু, আমি বার্তা 24 কাজ করি, ক্রাইম রিপোর্টার। ধন্যবাদ ভাই। আমরা দায়িত্ব এড়িয়ে গেলাম, আমার বক্তব্যে কি কথা মনে হয়েছে, দায়িত্ব এড়িয়ে গেলাম। 18 তারিখে ঘটনা লাশ সুষ্ঠুভাবে আমরা হ্যান্ডওভার করলাম, 19 তারিখে তদন্ত কমিটি গঠন করলাম, 20 তারিখে তাদের সাথে বসলাম, তাদের পরামর্শে কমিটি করলাম, 21 তারিখে তাদের সাথে আবার বসলাম। না, 2 কলেজ আসার বিষয়টা আপনারা মিডিয়া ভাই, আপনারা জাতির প্রশ্নগুলিকে সঠিক উত্তর দিবেন। আমার কম্পাউন্ড, আমি ডাক্তার, আমি চিকিৎসক, এই যে আমার সাথে ঘোষণা দিয়ে 11 কর্মসূচি আসছে, আমার 800 স্টাফ আমরা আছি, আমাদের একটা লোকের কাছে লাঠি ছিল বা একটা লোকের কাছে কিছু ছিল, আমরা কিভাবে এটা 11 কর্মসূচি প্রতিহত করবো? বা বাইরে যে ঘটনা ঘটছে এটার সাথে আমরা কিভাবে জড়িত হয়ে যাবো? আমরা তো আমাদের নিজস্ব কনসার্ন। এবং দেখেন এই পরিস্থিতিতে এরকম 11 কর্মসূচি অব্যাহত অবস্থা, আমরা কিন্তু আমাদের কার্যক্রম কখনো বন্ধ রাখিনি। এই মেসেজগুলি ভাই আমাদের রিকোয়েস্ট, সত্যটা দেন, আমাদের অবস্থানগুলি ক্লিয়ার করেন। একটা প্রশ্ন প্লিজ। আপনারা প্রেস রিলিজে যেটা বলেছেন যে আসলে উত্থাপিত ছাত্রদের কমিটির কয়েকটা বিষয় আপনারা সেটা আমলও নিয়েছেন এবং আমল নেওয়ার পর আইসিইউ থেকে কয়েকজন ডাক্তারকে আপনারা স্বাভাবিক অব্যাহতি দিয়েছেন। সেই জায়গা থেকে আবার এদিকে আপনারা বলছেন যে পরিচালক মহোদয় বললেন যে আসলে ভুল চিকিৎসায় আপনার অভিজিৎ মারা যায়নি, সে অভিযোগটি সম্পূর্ণই মিথ্যা। আসলে এখন দুটো বক্তব্য এদিকে আপনার তদন্ত রিপোর্টে কিন্তু আপনাদের এখন পর্যন্ত আসেনি, সেক্ষেত্রে আসলে সাংঘর্ষিক কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমরা কয়েকজন না, একজনের বিরুদ্ধে বা যে কর্তব্যরত চিকিৎসক ছিল তার সাথে 3টা এলিগেশন চলে আসছিল, এবং ছাত্রদের যে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা ভাব, এবং আমরা তাকে এভাবেই চিঠিটা দেওয়া হয়েছে যে সুষ্ঠু তদন্তের স্বার্থে তোমাকে সাময়িকভাবে কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রতিদিনের হাজিরা স্বাক্ষর করার জন্য। এই জন্য আরেকটা কি বললেন ভাই? না, প্রাথমিক তদন্তে আমাদের যে ইন্টারনাল একটা তদন্ত হয়েছে, আমরা কিন্তু বারবার একটা জিনিস আবারও হাইলাইট করতেছি। আমার মনে হয় আমরা এই একটা তদন্ত কমিটি করেছি যেখানে আমরা অপোজিশন থেকে যারা আমাদেরকে অভিযোগ করতেছে, অভিযোগকারীদের থেকে আমরা বলছি যে আপনারা একজন ডক্টর দেন। এখন ভাই ভুল চিকিৎসা কি আমার ইন্টারমিডিয়েট পাস, মেট্রিক পাস ছেলে বলবে ভুল চিকিৎসা? বলেন, ভুল চিকিৎসাটা হতে হতে আমার এক্সপার্ট ওপিনিয়ন লাগে। আমরা কিন্তু এই ফ্লোরটা তাদের উপরে ছেড়ে দিয়েছি যে ভাই আপনি আসেন, আমার ভুল চিকিৎসা হলে সুষ্ঠু তদন্ত হবে, আমার হসপিটালের স্বার্থে, জাতির স্বার্থে, সকলের স্বার্থে। কেন নয়? আমরা যদি অবহেলা হয় তো অবহেলাজনিত কারণে আপনি তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি ইমরান হোসেন, দৈনিক সমকালে আছি। আমি গত 2 দিন এটা নিয়ে মোটামুটি কাজ করছি, আপনাদের সাথে কথা হয়েছে। আমার প্রশ্নের বিষয় শিক্ষার্থীদের এবং পরিবারের অভিযোগের প্রেক্ষিতে থেকে হাসপাতাল থেকে তাকে মানে অভিজিৎ যখন মারা যায় তখন তার লাশ নিয়ে নেওয়ার জন্য পরিবারকে প্রেশার ক্রিয়েট করা হয় এবং হাসপাতালে একজন ওসি ছিল, পুলিশের কর্মকর্তা, উনি তাদেরকে হুমকি দেয়। এমন একটা অভিযোগ আছে যে দ্রুত সময়ে 5 মিনিটের ভিতরে লাশ এখান থেকে না নিয়ে গেলে লাশ পোস্টমর্টম করা হবে।
এটা বিশ্লেষণ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে রিপোর্টের কাগজপত্র, মানে অভিজিৎকে যে বিভিন্ন পর্যায়ে রিপোর্ট করা হচ্ছে, এই টেস্ট, অমুক টেস্ট, তমুক টেস্ট, এই রিপোর্টের কাগজপত্র তাদের অভিযোগ যে পরিবারকে কখনো দেখানো হয়নি। অভিজিৎ যখন মারা যাওয়ার পরবর্তীতে হাসপাতাল থেকে যখন ডেথ সার্টিফিকেট দেওয়া হয় এবং পরিবার থেকে যে একটা স্বাক্ষর নেওয়া হয় যে আমরা সবকিছু বুঝে পেলাম, লাশ পেলাম, আমাদের হাসপাতালের কর্তৃপক্ষের প্রতি কোনো অভিযোগ নেই, এটাও জোর করে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আইসিইউতে পরিবারের অভিযোগ যে আইসিইউতে তার নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, তার কারণ সে যখন হাসপাতালে ভর্তি হয় তার প্লেটলেট ছিল 1.5 লাখ এবং তার জ্বর আসে, খিঁচুনি হয়, তাকে অক্সিজেন দেওয়া হয়নি, তাকে সরাসরি আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম আসলে খুব বেশি দূর এগোয়নি, জাস্ট একটা মাত্র মিটিং করেছে। আমি এই কারণেই এত শিওরের হয়ে কথাগুলো বলছি। আমি গতকালকে ডক্টর শামসুল বারী স্যারের সাথে কথা বলছিলাম, উনি আমাকে এটা জানিয়েছেন যে মাত্র একটা মিটিং হয়েছে এবং তদন্ত কার্যক্রম কোনোভাবে এগোয়নি এবং সেটা মানে জাস্ট বসা হয়েছে, এটার কোনো কিছুই হয়নি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে তদন্ত কমিটির এই যে একটা দুর্বলতা, তার বোনের থেকে জোর করে স্বাক্ষর নেওয়া, আপনার হাসপাতাল থেকে পোস্টমর্টমের ভয় দেখায় তার বোনকে জোর করে স্বাক্ষর নেওয়া এবং হাসপাতাল থেকে বিদায় দেওয়া, এই বিষয়গুলো আসলে আমাদেরকে বারবার প্রশ্নবিদ্ধ করে এবং মনে হয় যে না আপনাদের কোনো জায়গায় দুর্বলতা আছে। ধন্যবাদ ইমরান ভাই। গতকাল আরেকটা বিষয়, আমার বিরুদ্ধে মনে করেন তদন্ত কমিটি গঠন হলো, আমি অভিযুক্ত, যেমন ডক্টর শেফাকে এখানে আপনারা বলছেন যে তদন্তের স্বার্থে তাকে সাইড রাখা হয়েছে, তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। গণমাধ্যম কর্মীরা কি তার সাথে কন্ট্যাক্ট করতে পারে না যে আপনাকে কেন হলো বা আপনি এখানে ছিলেন কিনা বা আপনাকে উদ্দেশ্যপ্রণীতভাবে হাসপাতাল পূর্ব শত্রুতা জেরে কিছু করলো কিনা? এটা তো গণমাধ্যমের অধিকার। গণমাধ্যম কর্মী হিসেবে আমি যখন গতকালকে তাকে ফোন দিয়ে জানতে চাই যে আপনি একটু বলেন যে আপনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আপনি জানেন কিনা বা তদন্ত কমিটি আপনাকে ডেকেছে কিনা, সে কোনোভাবে আমার দুই একটা কথা বলি ফোন কেটে দেয় এবং পরবর্তীতে তার ফোন আর ঢোকে না। কিছুক্ষণ পরে একজন অপরিচিত নাম্বারে আমার কাছে ফোন আসে এবং পরবর্তীতে আমি জানতে পারি যে তার নাম ডক্টর ইমরান, উনি কার্ডিওলজি বিভাগে আছে এবং উনি ডক্টর শেফার আপন ভাই। মানে উনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হুমকি দেয় এবং খুবই বাজে ব্যবহার করে, যার কল রেকর্ড আমার কাছে আছে। এগুলো একটু ব্রিফিং করবেন যে হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের কোনো কার্যক্রম করতে পারে কিনা। ধন্যবাদ ইমরান ভাই। আমি শুরু করি হচ্ছে আইসিইউ থেকে, নাকি না আইসিইউতে কেন নেওয়া হলো ডিজিজ সম্বন্ধে আমাদের যে মেডিসিন কনসালটেন্ট উনি আপনাদের ব্রিফ করবে। আর আমাদের প্রশ্নটুকু হচ্ছে, আর লাস্ট যে ইস্যুটা ভাই বললেন, এটা আসলে ব্যক্তিগত একটা কথা হয়েছে আপনার সাথে। আসলে এই ঘটনার জন্য আমরাও লজ্জিত, কেন হয়েছে আসলে ওই ব্যাখ্যাটা দিতে পারবে প্রশাসন থেকে, আমরা হয়তো ওই ব্যাখ্যাটা ক্লিয়ার করতে পারবো না। আর কি ছিল? আর পুলিশের ব্যাপার রিপোর্ট দেখানো হয় নাই। আপনাদের ভাই আরেকটা জিনিসও খেয়াল করতে হবে, এই যে কথাগুলি আসতেছে এগুলি কিন্তু ছাত্রদের সেই ছোড়া কথা এবং ফেসবুকের কথা। যদি আমরা যখন মেকানিক্যাল ভেন্টিলেশনে নিয়ে গেলাম একটা রিটেন কনসেন্ট নিয়ে, তখন যদি তাকে আমি সার্বিক অবস্থার পরিস্থিতি ব্যাখ্যা না করি, তাহলে কি দুনিয়ার কোথাও আইসিইউতে নেওয়া যাওয়া যায় না নিজ ইচ্ছায়, যদি পরিবারের সাথে কাউন্সেলিং না করা হয়। এবং মৃত্যুর দিন সকাল 7টায় তার বাবার সাথে করা হয়, 10:30টায় তার মামার সাথে করা হয়। আসলে এই কথাগুলি ছোড়া কথা, এগুলি কোনো ভিত্তিহীন নাই। আর একটা কথা বললেন কর্তৃপক্ষ জোর করেছে, কর্তৃপক্ষ তখন অসহায় হয়েছিল। রাতের বেলায় আমাদের সিনিয়র কোনো কর্তৃপক্ষ হসপিটালে থাকে না, থাকে শুধু আমার একটা ওয়ার্ড মাস্টার আর থাকে হচ্ছে সিকিউরিটি ইনচার্জ, তাদেরকে জিম্মি করে 30 থেকে 40 জন। পরবর্তীতে আমরা তাদের হাত থেকে রেহাই পেয়েছি পুলিশ ও আর্মির সহায়তা, সেখানে জোর করে আমি কিভাবে লাশ পাঠিয়ে দেব? এখন আমি রিকোয়েস্ট করবো কাজী শামীম আহমেদকে ওনার ব্যাপারটা একটু ইলাবোরেট করার জন্য। আমি ডক্টর কাজী শামীম আহমেদ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক। কয়েকটা বিষয়, যেহেতু ব্যাপারটা তদন্তাধীন এবং আমি তদন্ত কমিটির একজন সদস্য,
তো সঠিক তদন্তের সাথে আসলে সবগুলো কিছুই এই মুহূর্তে গণমাধ্যমের সামনে বলাটা মনে হচ্ছে তদন্তের স্বার্থে সমীচীন হবে না। যেহেতু দীর্ঘদিন যাবৎ ডেঙ্গু চিকিৎসায় আমরা কাজ করছি এবং যে সকল সাংবাদিক ভাই বোনেরা যারা হেলথ ডেস্কে কাজ করেন তারা ডেঙ্গুর প্যাটার্ন সম্বন্ধে আপনারা জানতে পারবেন। বাংলাদেশের প্রথম সারির অনেকগুলো পত্রিকায় প্রতিদিন ডেঙ্গুতে কত রোগী আক্রান্ত হয় এবং কতজন রোগী মৃত্যুবরণ করে, প্রথম সারির অনেকগুলো পত্রিকাতে সেটা প্রতিদিন দেওয়া হয়। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে গত 3 মাস যাবৎ প্রায় 1400-র উপরে ডেঙ্গু পেশেন্টের চিকিৎসা করা হয়েছে। এর মাঝে শুধুমাত্র একটা পেশেন্ট এক্সপায়ার করে, সেটা অভিযোগ। প্রত্যেকটা মৃত্যুই আসলে আমাদের জন্য কাম্য নয়। আমরা জানি ডেঙ্গুর প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে লাস্ট 20 ইয়ার্স। ডেঙ্গু পেশেন্টগুলো আগে যখন প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত হতো এই পেশেন্টের ক্যাজুয়ালিটি হতো না, মৃত্যুটা ছিল একদমই কম। কিন্তু বাংলাদেশে এখন সেকেন্ড এবং থার্ড টাইম ডেঙ্গু হচ্ছে। সেকেন্ড এবং থার্ড টাইম ডেঙ্গুতে প্লাটিলেট যতটুকু মুখ্য বিষয়, তার থেকে শকটা হচ্ছে অনেক বেশি। কারণ আগে ডেঙ্গুর চিকিৎসার কনসেপশন ছিল প্লাটিলেট 30,000-এর নিচে নেমলে প্লাটিলেট দেওয়া হতো এবং প্লাটিলেটটাকে রোগীর খারাপ বা ভালো হিসাবে ধরা হতো। বাট সময়ের সাথে চেঞ্জ হয়ে গেছে। এখন ডেঙ্গুতে প্লাটিলেট থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের মাল্টি অর্গান ডিসফাংশন এবং শক ডেভেলপ করা। তদন্তের স্বার্থে আমরা তদন্ত কমিটিতে প্রথমেই আমরা দেখলাম যে পেশেন্টটা কেন রেফার হলো ওয়ার্ড থেকে আইসিইউতে। সে যাওয়ার পিছনে কারণ ছিল এই পেশেন্টের প্লাটিলেট স্বাভাবিক থাকা অবস্থায়, অর্থাৎ স্বাভাবিক মানে প্লাটিলেট 1 লাখের অ্যারাউন্ডে থাকা অবস্থায় পেশেন্ট নিউরোলজিক্যাল এবং তার অন্যান্য যেটা অর্গানগুলো ইনভলভ করা শুরু করে। পরবর্তীতে পেশেন্টটাকে আইসিইউতে রেফার করা হয়। এখন এটা হচ্ছে পেশেন্ট কেন আইসিইউতে গেল। এখন একটা প্রশ্ন যদি সবাই বলে যে প্লাটিলেট 1 লাখ থাকা অবস্থায় একটা রোগী কেন আইসিইউতে গেল, আমার কাছে মনে হয় যারা দীর্ঘদিন হেলথ ডেস্কে কাজ করেন তাদেরও অভিজ্ঞতা দীর্ঘদিন, তারাও জানে যে ডেঙ্গুর প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হয়েছে। তদন্ত কমিটির সদস্য হিসেবে আমি শুধু 2-3টা কথা বলে যাব। যখন বৃহস্পতিবার, সেটা মনে হচ্ছে 21 তারিখ ছিল, তদন্ত কমিটি যখন মিটিংয়ে বসে তখন তদন্ত কমিটি থেকে, যেহেতু আমি নিজে ডেঙ্গু মেডিসিন স্পেশালিস্ট হিসেবে দীর্ঘদিন ডেঙ্গুর চিকিৎসায় জড়িত, আমি তাদেরকে বললাম আপনারা এমন একজন মেডিসিন স্পেশালিস্টকে এই কমিটিতে দেন যার দীর্ঘদিন ডেঙ্গু চিকিৎসায় যার অভিজ্ঞতা আছে। কারণ আমি মেডিকেল টার্মগুলো নিয়ে যখন তদন্ত কমিটিতে কথা হবে, নন মেডিকেল পার্সন তাকে আমি যতই বুঝাই না কেন সে টার্মগুলো তার জন্য বোধগম্য হবে না। সেক্ষেত্রে আপনি বাংলাদেশে রেজিস্ট্রেশন প্রাপ্ত যেই কোনো আপনি মেডিসিন স্পেশালিস্ট যে ডেঙ্গু চিকিৎসায় জড়িত যাকেই আপনারা চান না কেন আপনারা তদন্ত কমিটিতে ইনভলভ করেন। এটা হচ্ছে আমাদের তদন্ত কমিটির প্রথম কথা। সেকেন্ড, তারা আমাকে বলে বা আমাদের কমিটিকে বলে তারা 3 থেকে 4 ঘন্টার মধ্যে নামটা দিয়ে দিবে। আমি যখন শনিবারে সকালবেলা মিটিং শুরু করি 10:20-এ পর্যন্ত আমি ওয়েট করি, 10টার সময় মিটিং শুরু হওয়ার কথা। ওই সময় তদন্ত কমিটিতে আমরা যারা ইন্টারনাল তদন্ত কমিটির মেম্বার আমরা ছিলাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ছিল। মিটিং চালু অবস্থায় পরবর্তীতে তদন্ত কমিটিতে যে শিক্ষকের নাম আছে উনি এসে উপস্থিত হয়, ওনার সাথে আরো 3 থেকে 4 জন শিক্ষক আসে। ওই 3 জন 4 শিক্ষক তদন্ত কমিটির মিটিংয়ে থাকার কথা না, কিন্তু ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা বলেছি ঠিক আছে তদন্ত কমিটি কথা তাদের মতো বলে যাবে। যে শিক্ষকরা তদন্ত কমিটিতে নেই কিন্তু তারা নিজেরা ওখানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করে এবং তদন্ত কমিটি ঠিক আছে যদি আপনার থেকে যদি একটা সুস্থ তদন্ত করা যায় আপনারা থাকতে পারেন। তারা থাকার পরে দীর্ঘ সময় ধরে ওখানে আলোচনা হয় এবং ওই সময় একজন তদন্ত কমিটির যে মেম্বার ছাত্র প্রতিনিধি তাকে তদন্ত কমিটিতে ওই শিক্ষক ফোনে কথা বলে লাউড স্পিকারে। তখন সেই ছাত্র বলে যে আমি এখানে তদন্ত কমিটিতে থাকতে পারবো না। আমরা দীর্ঘ আলোচনা করি কিভাবে আমরা তদন্তটাকে এগিয়ে নেওয়া যায়, কোন কোন সেক্টর অর্থাৎ পেশেন্টে অ্যাডমিট হওয়া থেকে পেশেন্ট এক্সপার্ট পর্যন্ত হসপিটালের চিকিৎসক স্টাফ যেই এই পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে জড়িত ছিল
প্রত্যেকেরকে আমরা সর্ট আউট করতে চেষ্টা করি। লিস্ট করার পরে আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু আইসিইউ চিকিৎসকের ব্যাপারে একটা অভিযোগ এসেছে, আমরা তাকে বলি তদন্তের স্বার্থে আপনি সাময়িকভাবে অব্যাহতি, বরখাস্ত না, সাসপেন্ড না, তদন্তের স্বার্থে আপনি সাময়িকভাবে অব্যাহতি। এবং তখন শিক্ষকরা আমাদেরকে 2 দিন সময় চায়, যে 2 দিনের মধ্যে আমরা পূর্ণ তদন্ত কমিটি করে আমরা পরবর্তীতে তদন্তটাকে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। একটা প্রশ্ন